এদিকে ভূপতিনগরের ঘটনায় আদালতের দ্বারস্থ এনআইএ, এফআইআর খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ। আজই মামলার শুনানি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, সমাজিত একেবারেই দেখো, ভূপতিনগরের ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছে এনআইএ। শ্রীলতানি সহ বিভিন্ন অভিযোগে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। সেই এফআইআর এর খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু সেটাই নয়, তার সাথে তার পাশাপাশি প্রোটেকশন, অর্থাৎ যাতে কোনো রকম কঠোর পদক্ষেপ না নেওয়া হয় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে প্রোটেকশনেরও আবেদন জানানো হয়েছে। এবং অন্যদিকে 6 তারিখের ঘটনার যে তদন্তভার রাজ্য পুলিশের হাতে রয়েছে, যে এফআইআর রাজ্য পুলিশের তরফ থেকে করা হয়েছিল, সেই তদন্তভার সিবিআইকে হস্তান্তরের আবেদন, মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাস থেকে। আজই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, সমাদৃত 6 এপ্রিল ভূপতিনগরে আক্রান্ত হয়েছিল এনআইএ। বিস্ফোরণ কাণ্ডে দুজনকে আটক করে আনতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তারা। তারপরেই এনআইএ এর তরফ থেকে দায়ের হয় এফআইআর এবং পাল্টা এফআইআর দায়ের হয়েছিল এনআইএ এর বিরুদ্ধে। এবং তারপরেই আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। মামলার শুনানির পরবর্তীকালে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। সমাদৃতা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। ভূপতিনগরের ঘটনায় আদালতের দ্বারস্থ এনআইএ, এফআইআর খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ। আজই মামলার শুনানি। এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বিভিন্ন অভিযোগে। সেই এফআইআর খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পুরো বিষয়টা নিয়ে ভূপতিনগরে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে তা নিয়ে আমরা কথা বলেছিলাম সদ্য তৃণমূল ছেড়ে আসা বর্তমানে বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে। তিনি কি বলছেন শুনে নেব। অত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা এবং সংখ্যায় অত বোমা যদি বাঁধা না হতো তাহলে বিস্ফোরণে তো 3টে প্রাণ যেত না। পাশে অন্যান্য রাষ্ট্র থাকার জন্য অবাধ যাতায়াতের জায়গা হয়ে গেছে দুষ্কৃতীদের, এবং যারা ভারত জুড়ে এবং ভারতের বাইরে থেকেও যারা অপারেট করে তারাও আসা যাওয়া করছে। সুতরাং সেইটাকে দেখার জন্যই তো এনআইএ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নির্দেশে সিবিআই তদন্ত হোক, ইডি তদন্ত হোক বা এনআইএ হোক, তো সেগুলোকে তদন্ত করতে গেলেই আসল সত্য উদ্ঘাটিত হয়ে যাবে, আনার্থ হয়ে যাবে। তার জন্য তারা মারধর করছে, আক্রমণ করছে। আজই মামলার শুনানি রয়েছে, আমাদের নজর থাকবে এদিকে। আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন শুনে নেব। পরিষ্কার যে ডিসেম্বর মাসের 22 তারিখে ভূপতিনগরেতে বোমা বিস্ফোরণ ঘটলো। মুখ্যমন্ত্রী বললেন কালী পটকা ফেটেছে, কিন্তু এমন কোনো কালী পটকা বা চকলেট বোম আমাদের জানা নেই যাতে 4-5 জনের মৃত্যু ঘটতে পারে। সুতরাং স্বাভাবিকভাবেই সেটা হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাইকোর্ট থেকে বলেছে যে এনআইএ তদন্ত হওয়া প্রয়োজন। এনআইএ অ্যাক্ট অনুযায়ী এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, ভারতবর্ষের যে কোনো জায়গায় এই ধরনের এক্সপ্লোশনের কেন ঘটেছে তা তদন্ত করতে পারে। কিন্তু এক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিয়েই তারা গেছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই যে বারুদের যে কারখানা তৈরি হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে কার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে? দলের নেতাদের বিরুদ্ধে, অন্য দলের নেতাদের বিরুদ্ধে না, এটা পশ্চিমবঙ্গের বাইরেও এর রপ্তানি ঘটছে। একটু তো দেখা অত্যন্ত প্রয়োজন। এটা দেশের মানুষের শান্তি, নিরাপত্তা এবং একই সঙ্গে দেশের সন্ত্রাসবাদ দমন। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের দফায় দফায় জেরায় চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে। যে দুজনকে ধরা হয়েছে তাদেরকে জেরা এনআইএ আধিকারিকের, এবং সেখানেই দফায় দফায় জেরা চলছে। চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। কি তথ্য জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, কি কি তথ্য উঠে আসছে? দেখো, ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় যে তথ্য উঠে এসেছে এবং যে দুজনকে গ্রেপ্তার করেছে, সেই দুজনকে গ্রেপ্তার করে যে নথি আদালতে জমা দিয়েছে, চাঞ্চল্যকর বললে ভুল হবে। রীতিমতো চোখ কপালে উঠে যাওয়ার মতো ইনফরমেশন। এই ভূপতিনগরের অ্যাকিউজরা, অভিযুক্তরা ওই এলাকায় সাধারণ মানুষ মারার পরিকল্পনা করছিল, টার্গেট কিলিং করার পরিকল্পনা করছিল। সাধারণত দেশের মধ্যে, দেশের ক্ষেত্রে, আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক কোনো এক্সট্রিমিস্ট গ্রুপ অথবা জঙ্গিরা এই ধরনের টার্গেট কিলিং এর পরিকল্পনা করে। বৃহত্তর ষড়যন্ত্র বলে অভিহিত করছে এনআইএ এই ঘটনাকে। রীতিমতো ওই এলাকার
ইনোসেন্ট সিভিলিয়ান, একেবারে কোট আনকোট যেটা বলা হয়েছে ইনোসেন্ট সিভিলিয়ান, সাধারণ মানুষ যারা আনআর্ম, যারা অস্ত্রবিহীন ইনোসেন্ট সিভিলিয়ান, তাদেরকে মারার বৃহত্তর ষড়যন্ত্র, টার্গেট কিলিং করার বৃহত্তর ষড়যন্ত্র করছিল এই ভূপতিনগরের অভিযুক্তরা। এবং সেই জন্যেই যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের যে গ্রুপ, সেই গ্রুপের অন্য মেম্বারদের খোঁজে হন্যে হয়ে রয়েছে এনআইএ আধিকারিকরা। ইতিমধ্যেই গতকালকে এই গ্রুপের সঙ্গে যুক্ত 3 জন এবং ঘটনাচক্রে সেই 3 জন তৃণমূল নেতা, তাদেরকে তলব করেছিল এবং সে গতকালের তলবের যে নোটিশ বা গতকালকে তলব, সেটা 3 নম্বর তলব ছিল, কিন্তু সেই 3 নম্বর তলব স্কিপ করে গেছেন সেই 3 জন তৃণমূল নেতা। এবারে এনআইএ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। কিন্তু এনআইএ আদালতে যে তথ্য জানিয়েছে সেই তথ্য এইটা প্রমাণ করছে যে ভূপতিনগরে অভিযুক্তরা রীতিমতো ওই এলাকার সাধারণ মানুষ মারার পরিকল্পনা করছিল, টার্গেট কিলিং করার পরিকল্পনা করছিল। সাধারণত দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক কোনো এক্সট্রিমিস্ট গ্রুপ এই ধরনের টার্গেট কিলিং করার পরিকল্পনা নেয়, একটা ভয়ের বাতাবরণ, একটা টেরর পরিস্থিতি টাইপকে তৈরি করার পরিকল্পনা নেয়। সেই রকম পরিকল্পনা করছিল, যেটাকে বৃহত্তর ষড়যন্ত্র বলছে এনআইএ। ভূপতিনগরে এনআইএর উপর হামলা ঘটনায় এবার এনআইএ আধিকারিককে নোটিশ, আহত এনআইএ আধিকারিককেই নোটিশ দিল ভূপতিনগরের পুলিশ স্টেশন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনব। আহত এনআইএ আধিকারিক, তাকেই নোটিশ কেন? একবারে সমাদৃতা, এর আগেও কিন্তু আমরা এই একই চিত্র দেখেছিলাম সন্দেশখালীর ক্ষেত্রে, যেখানে ইডির আধিকারিকরা, সিআরপিএফ এর আধিকারিকরা অ্যাসল্ট হন, তারপর কিন্তু তাদের এগেন্স্টে কেস গঠন হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে ভূপতিনগরের ক্ষেত্রেও কিন্তু এই একই চিত্র দেখা গেল যে যিনি এনআইএ এর আধিকারিক, যিনি অ্যাসল্ট হলেন, তাকেই কিন্তু নোটিশ করা হলো। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যে গাড়িটা এনআইএ এর ভাঙা হয়েছিল ভূপতিনগরে, সেই সাদা যে স্করপিও গাড়িটি, সেই গাড়িটিকেও কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে এবং সেটাকে কিন্তু ফরেনসিক করা হবে। 11ই এপ্রিলের মধ্যে কিন্তু এই প্রসেস কমপ্লিট করবার জন্য এনআইএ কে নোটিশ দিয়েছে ভূপতিনগর থানার পুলিশ। এবং তার পাশাপাশি আরো 2 থেকে 3 জন গ্রামবাসী, তাদেরকেও কিন্তু নোটিশ করা হয়েছে, তাদেরকেও কিন্তু হাজিরা দিতে বলা হয়েছে, যেটা জানা যাচ্ছে আগামী কাল পরশুর মধ্যেই কিন্তু তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে ভূপতিনগর পুলিশ স্টেশনে। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে যে এনআইএ এর আধিকারিক আক্রান্ত হলেন, আহত হলেন, তাকে তলব করা হলো, সেক্ষেত্রে কি তার বয়ান নেওয়া হবে? এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে মামলা ইতিমধ্যেই পুলিশ এনআইএ এর এগেন্স্টে করেছে, সন্দেশখালীর যে মামলা হয়েছিল তার সাথে কিন্তু প্রচুর মিল রয়েছে। কার্যত বলা যেতে পারে একই ধরনের অভিযোগ কিন্তু 2 জায়গায় হয়েছে, 2 জায়গার অভিযোগের মধ্যে কিন্তু সেরকম ভাবে কোনো পার্থক্য নেই। তাই সেক্ষেত্রে এখনো পর্যন্ত যদি দেখা যায় 72 ঘন্টা থেকে 96 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু এনআইএ এর উপর যে আক্রমণের ঘটনা, সেখানে কিন্তু একটাও অ্যারেস্ট করতে পারেনি ভূপতিনগর থানার পুলিশ। তার মধ্যেই কিন্তু এনআইএ এর যিনি অফিসার ছিলেন তাকে কিন্তু ডেকে পাঠানো হলো, তাদের গাড়িকেও কিন্তু নিয়ে আসতে বলা হলো ফরেনসিকের জন্য। সমাদৃতা, ধন্যবাদ অর্ণব।